গাজায় বন্যার মাঝেও দখলদার বাহিনীর আগ্রাসন, হামলায় আরও 4 জনের প্রাণহানি। পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কাল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। প্রতিরক্ষা ও মধ্যপ্রাচ্য ইস্যুতে হতে পারে আলোচনা। ইউক্রেনে স্থল অভিযান জোরদার রাশিয়ার, আরও 2টি এলাকা দখলে নেওয়ার দাবি। পাল্টা আঘাত হানছে জেলেনস্কি বাহিনীও, হামলায় 15 রুশ সেনা নিহত। আশ্রয় নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাজ্য। স্থায়ীভাবে নাগরিকত্ব পেতে অভিবাসীদের অপেক্ষা করতে হবে 20 বছর। অবৈধ পথে প্রবেশ ঠেকাতেই উদ্যোগ। এবং কঙ্গোর লুয়ালাবা প্রদেশে অবৈধ খনি ধসে 32 শ্রমিকের মৃত্যু। অতিরিক্ত ভিড়ের কারণে ভেঙে পড়ে দেয়াল। ভারতের উত্তরপ্রদেশে খনন কাজের সময় শিলাখণ্ডের চাপায় নিহত এক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসানি। আন্তর্জাতিক সংবাদের শুরুতেই জেনে নেব জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার মামলার রায়ের খবর। মানবতা বিরোধী অপরাধের এই মামলার রায় ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, হাইকোর্ট এলাকায় আতাউর কাউসার এবং ধানমন্ডিতে আছেন সহকর্মী মাসুদুর রহমান। শুরুতেই যাচ্ছি মাসুদের কাছে। মাসুদ, আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি 32 নম্বরে। এই 32 নম্বরের ঠিক সামনে যে রাস্তাটি, সেই রাস্তার যে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে এবং এই অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে তল্লাশি করা হচ্ছে। যেহেতু ধানমন্ডি 32 নম্বর ঘিরে প্রত্যেকটি আওয়ামী লীগের কর্মসূচিতে আমরা দেখি বিভিন্ন নেতাকর্মীর সমর্থকরা শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি ছিল সেই আসেন এবং এসে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা করার চেষ্টা করেন। এবং গত লকডাউনে আমরা দেখেছি এখানে 5 থেকে 6 জনকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং পরবর্তীতে চেক করে দেখা গেছে তারা আসলে আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং অনেককে কোর্টে চালান দেওয়া হয়েছে এবং একজন কিশোরকেও আটক করা হয়েছিল, তাকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে। সেই যে ধানমন্ডি 32 ঘিরে একটি উত্তেজনাকর পরিস্থিতির জন্য আজকে এখানে একদম কড়া অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। 32 নম্বর যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে আমরা দেখছি যে পুলিশের সাজোয়া যান দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং অন্যান্য দিন আমরা দেখেছিলাম এখানে অনেক নেতাকর্মীরা এসে ভিড় জমিয়েছিলেন। আজকে এখন পর্যন্ত আমরা তেমন কাউকে এখানে দেখছি না, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছে। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তারা বিভিন্নভাবে তাদের যেই চেকিং, সেই চেকিং এর মাধ্যমে এইটুকু নিশ্চিত করার চেষ্টা করছে যাতে কোনো ধরনের কোনো অপরাধী এখানে এসে সুবিধা করতে না পারে। এই যে তাদের চেকিং, এই চেকিং ছাড়াও আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন ফুট ওভার ব্রিজের ওপরে, বিভিন্ন বিল্ডিং এর ওপরে তারা তাদের যে গোয়েন্দা নজরদারি, সেটির জন্য সাদা পোশাকে নেতাকর্মীদের, তাদের যেই পুলিশ সদস্যরা আছে তাদেরকে তারা অবস্থান নিয়েছেন এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করছেন যে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে। আর 32 নম্বর ছাড়াও আমরা এর আগে রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা প্রদক্ষিণ করেছি। প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশের শক্ত যে অবস্থান সেটি আমরা দেখেছি। মোড় বললেও ভুল হবে, একেবারে গলিতে গলিতে সব জায়গায় পুলিশের যেই ফুট পেট্রোলিং, পায়ে হেঁটে তাদের যেই নিরাপত্তা দেওয়ার পন্থা, সেই পন্থায় তারা আমরা দেখেছি যে বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নিয়েছেন। যেহেতু বিভিন্ন সময় ককটেল নিক্ষেপের ঘটনাটি ঘটে বিভিন্ন গলি থেকে এসে, সেই কারণে অলিতে গলিতেও আমরা দেখেছি তাদের যে শক্ত অবস্থান সেটি নিশ্চিত করেছে। পুলিশের পাশাপাশি আমরা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, র্যাবকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা টহলে থেকেছে এবং কোথাও কোথাও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের সেই তল্লাশি চালিয়েছে। আর বিজিবির সদস্যদেরও আমরা দেখেছি তারা টহলে দিয়েছে, বিভিন্ন জায়গায় শক্ত অবস্থান নিয়েছে এবং তারা মনিটরিং করছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা। পাশাপাশি সেনাবাহিনীর যে সদস্যরা তাদেরকেও আমরা টহলে দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তারা বিভিন্ন অভিযান চালিয়েছে। এই যে কমপ্লিট শাটডাউন ঘিরে কোনো ধরনের নাশকতা হয় কিনা, আমরা উত্তরা ক্যাম্পে যে সেনা ক্যাম্প রয়েছে তাদের দেখেছি একটু অভিযান করে তারা বিপুল পরিমাণ ককটেল সহ বিভিন্ন পেট্রোল বোমা এবং বিভিন্ন নাশকতা করা যায় এই ধরনের আলামত তারা জব্দ করেছে। এবং এই যে কমপ্লিট শাটডাউন ঘিরে যে কোনো ধরনের নাশকতা রোধে তাদের যে শক্ত অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই 32 নম্বর ঘিরে
এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আসেন এবং এসে এখানে যাতে কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের নেতাকর্মীরা এখানে আসতে না পারে এবং এসে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সে ধরনের অবস্থান দেখেছি। আজকে আমরা এখনো দেখিনি, তবে আমরা একটা কর্মসূচি শুনেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধানমন্ডি ৩২ নম্বরে এসে বাকি যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেওয়া হবে, এরকম একটি কর্মসূচি আমরা ফেসবুকের মাধ্যমে জেনেছিলাম। আমরা এখন পর্যন্ত এরকম কাউকে আসতে দেখিনি, তবে পুলিশের শক্ত অবস্থানে আছে যে কেউ আসলে এখানে কোনো ধরনের মব সৃষ্টি হলে সেটাকে কিভাবে প্রতিরোধ করা হবে সেই বিষয়ে পুলিশ এখানে শক্ত অবস্থানে রয়েছে। গত যেই লকডাউন ছিল সেই লকডাউনে কিন্তু আমরা সাজোয়া যান দেখিনি, এবারের লকডাউনে কিন্তু ৩২ নম্বরে এই যে সাজোয়া যানটি দিয়ে একেবারে প্রবেশ পথ যেটি রয়েছে সেটিকে কর্ডন করে রাখা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে বাকি যেই প্রবেশ পথগুলো ছিল সেই প্রবেশগুলোতেও তারা তাদের যে নিরাপত্তা বেষ্টনী সেটিতে তারা ঢেকে রেখেছিল এবং তাদের যে নিরাপত্তার মাধ্যমে ৩২ নম্বর ঘিরে কোনো ধরনের নাশকতা যাতে না হয় সেই নাশকতা রোধে তারা শক্ত অবস্থানে রয়েছে। পুরো ঢাকা শহরে যদি আইন শৃঙ্খলা অবস্থার কথা বলি, পুরো নিশ্চিদ্র নিরাপত্তায় চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের আরেকজন সহকর্মী আছেন হাইকোর্টে, তার কাছে একটু যেতে চাই। আতাউল কাউসার, সেখানকার পরিস্থিতি যদি আমাদের একটু জানান। আজকে যে রায় সেই রায় ঘিরে হাইকোর্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাইকোর্টের কার্যক্রম 11টা থেকে শুরু হবে, অর্থাৎ ট্রাইব্যুনালের যে কার্যক্রম, বিচারিক কার্যক্রম, রায় ঘোষণার যে বিষয়টি সব আজ বেলা 11টা থেকে শুরু হবে, এটি আমাদের জানিয়েছেন আমাদের সহকর্মী যিনি ভেতরে আছেন এই মুহূর্তে। তো এই মাত্রই এই ট্রাইব্যুনালে প্রিজন ভ্যানের মাধ্যমে প্রবেশ করলেন এই মামলার যে আসামি, এর মধ্যে একজন যিনি রাজসাক্ষী হিসেবে পরবর্তীতে পরিবর্তন হয়ে বর্তমানে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, তাকে বহনকারী যে প্রিজন ভ্যান সেই প্রিজন ভ্যানটি মাত্রই প্রবেশ করলো। আপনারা জানেন এই মামলার অন্য আসামি দুজনই পলাতক, একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তো সব মিলিয়ে এই যে আজ মামলার রায়, এই মামলার রায়টি অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটি মামলার রায় এবং এই রায়কে ঘিরে একটি পক্ষ সংক্ষুব্ধ আছেন, যার প্রেক্ষিতে তারা কিন্তু শাটডাউন কর্মসূচিও ঘোষণা করেছেন, যে কারণে গতকাল থেকে আজ পর্যন্ত অত্যন্ত এবং হাইকোর্টের গেইটে বিজিবির চেকপোস্ট এবং নজরদারিও আমাদের চোখে এসেছে। পুলিশ সাধারণ নিয়মিত বাহিনী হিসেবে পুলিশ বাহিনীও আছে, অত্যন্ত সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ধরনের জানমালের নিরাপত্তা ঘটতে পারে এ ধরনের কোনো কাজকে তারা বিন্দু পরিমাণ ছাড় দিবেন না, এমনটি আমরা তাদের কাছ থেকে জেনেছি। এবং উল্লেখ করার মতন বিষয় হচ্ছে ডিএমপি কমিশনার গতকালকে কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন যে যাদেরকেই জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটে এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখবে পুলিশ, তাদেরকে যাতে গুলি চালানো হয়। অর্থাৎ একটি নির্দেশনা তিনি দিয়ে রেখেছেন যাতে ককটেল যারা নিক্ষেপ করে, যারা বাসে বা বিভিন্ন স্থাপনায় আগুন জ্বালানোর চেষ্টা করে তাদেরকে যাতে গুলি ছুড়ে নিবৃত্ত করতে হয় প্রয়োজনে, সে ধরনের নির্দেশনা তিনি পুলিশকে দিয়েছেন। তো এইভাবেই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকার ভাবেই তারা নিয়ন্ত্রণে রেখেছেন। গত রাতে বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কেরানীগঞ্জ থানায় 2টি গাড়িতে আগুন দেওয়ার খবরও আমাদের কাছে এসছে। কিন্তু এছাড়া এখন পর্যন্ত, অর্থাৎ আজ ভোর থেকে এখন পর্যন্ত আমরা বিভিন্ন সংবাদ সম্মেলনের কাজে বাইরে আছি, এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল কোনো পরিস্থিতির খবরও আমরা পাইনি, বিশৃঙ্খল কোনো অবস্থাও আমরা সৃষ্টি হতে দেখিনি। যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে মানুষ এবং জনগণ তারা ঠিকই বের হচ্ছেন ঘর থেকে, প্রচুর গাড়ি ঘোড়াও বেড়েছে। আসলে এই যে একটি শাটডাউন কর্মসূচি বলা হয়েছে, এই যে শাটডাউন কর্মসূচির প্রভাব এখনো পর্যন্ত আমরা নগর জীবনে বা জনজীবনে পড়তে দেখিনি। এখনো পর্যন্ত অন্যান্য দিনের মতন স্বাভাবিকভাবেই মানুষজন ঘর থেকে বের হচ্ছেন, স্বাভাবিকভাবেই মানুষজন তাদের জীবিকা নির্বাহের তাগিদে যে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই তারা তাদের প্রত্যেকটি কার্যক্রমে অংশ নিচ্ছেন। তো এইভাবেই আমরা দেখেছি যে 8-10টি সাধারণ জুলাই হত্যাযোগে শেখ হাসিনার মামলার রায় ঘিরে নানা খবরাখবর জানাতে হাইকোর্ট এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতাউল কাউসার এবং তার আগে ধানমন্ডি 32 নম্বর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদুর রহমান। ফিরছে আন্তর্জাতিক সংবাদে। গাজায় থেমে নেই ইসরায়েলের বর্বর হামলা। গেল একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত 4 ফিলিস্তিনি। দখলদার বাহিনীর আগ্রাসনের মধ্যে ঝড় বৃষ্টি ও ঠান্ডায় নতুন সংকটে বাস্তুচ্যুত মানুষেরা।
অস্থায়ী তাঁবু ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। আন্তর্জাতিক নানা চাপের পরও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না বলে সাফ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দখলদার ইসরায়েলি বাহিনীর পাশাপাশি এখন নতুন আতঙ্কে গাজাবাসী। কেন্দ্রীয় গাজার আল জাওয়াইদা এলাকায় ভারী বৃষ্টি ও তীব্র বাতাসে ভেঙে পড়েছে অস্থায়ী তাঁবু। দুর্দশায় জীবন কাটাচ্ছে বাস্তুচ্যুত পরিবারগুলো। বিছানা, কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই ভিজে গেছে বৃষ্টিতে। মাথার উপর ছাদ না থাকায় দুর্দশা আরও চরম পর্যায়ে পৌঁছেছে গাজার বাসিন্দাদের। এদিকে গাজাসহ অধিকৃত পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। পশ্চিম তীরের তুবাস শহরের দক্ষিণে অবস্থিত ফারোয়া শরণার্থী শিবিরে 15 বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া জেনিনের পশ্চিম অংশে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। দক্ষিণ লেবাননের আল মানসুরি শহরে ইসরায়েলি ড্রোন হামলায় স্কুল প্রধান নিহত হয়েছেন। তার গাড়িটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। জেরুজালেমের ক্যাবিনেট সভায় হামাসকে অস্ত্রহীন করার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, কোনো শর্তেই পশ্চিম তীর বা গাজার অংশে ফিলিস্তিনি রাষ্ট্রকে মেনে নেবে না ইসরায়েল। আরও বলেন, গাজার অংশে হামাসের অস্ত্রহীন করার প্রক্রিয়া সহজ বা কঠিন যেভাবে হোক তা বাস্তবায়িত হবে। এটি শুধু তার ব্যক্তিগত মন্তব্য নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। এরই মধ্যে গাজার পূর্বাঞ্চলে বুলডোজার ও হামাসের সদস্যদের সাহায্যে ইসরায়েলি বন্দীদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে। মার্কিন স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী একজন ইসরায়েলের মরদেহের বিনিময়ে 15 জন ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দেওয়া হবে। এখনও 3টি মৃতদেহ উদ্ধার বাকি রয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এদিকে অধিকৃত পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। হেব্রন শহরে জারি করা হয়েছে কারফিউ। ইহুদিদের উৎসবে সারাস ডে উপলক্ষে এই পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যদিও মানবাধিকার কর্মীদের ধারণা, কারফিউ জারি করে ইব্রাহিমি মসজিদ দখল করে ইহুদিদের উপাসনালয়ে রূপান্তর করতে চায় ইসরায়েল। বসতবাড়ি থেকে শুরু করে প্রার্থনা স্থান, কোথাও থেমে নেই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য। অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দাদের নাজেহাল করে তুলেছে অবৈধভাবে ঘাঁটি গেড়ে বসা এই ইসরায়েলিরা। এরই মধ্যে পশ্চিম তীরের হেব্রন শহরের ঐতিহ্যবাহী ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি সেনারা। এক প্রতিবেদনে আনাদোলু জানায়, সারাস ডে উপলক্ষে শুক্রবার শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করে ইহুদিরা। সেদিনই শহরটিতে কারফিউ জারি করা হয়। এতে শহরটিতে বসবাসরত বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বাইরে থেকে ঢুকতে না পেরে আত্মীয়দের বাসায় রাত পার করছেন। শনিবার রাতেও একইভাবে শোভাযাত্রা করে অবৈধ বাসিন্দারা। তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় মানবাধিকার কর্মীদের ধারণা, উৎসব উদযাপনের নামে কারফিউ জারি করে আসলে ইব্রাহিমি মসজিদের সম্পূর্ণটা দখল করে সেটিকে ইহুদিদের উপাসনালয় সিনাগগে রূপান্তর করতে চাইছে। এ চেষ্টার অংশ হিসেবে সেখানে মুসলিমদের প্রবেশে বাধা সৃষ্টি করা হচ্ছে। ইব্রাহিমি মসজিদ হেব্রন নগরীর ওল্ড সিটিতে অবস্থিত, যে এলাকাটি পুরোপুরিভাবে ইসরায়েলের দখলে। সেখানে প্রায় 400 ইহুদি পরিবার অবৈধভাবে বসতি স্থাপন করেছে। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন আছে প্রায় 1,500 সেনা। 1994 সালে ইসরায়েল মসজিদ কমপ্লেক্সটি ভাগ করে। এটির 63% ইহুদিদের জন্য ও 37% মুসলমানদের জন্য বরাদ্দ করা হয়। সে সময় একজন ইহুদি বসতি স্থাপনকারী 20 ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করেছিলেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। আলোচ্য সূচিতে থাকবে প্রতিরক্ষা সহযোগিতা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি ও এআই প্রযুক্তি ইস্যু। এরই মধ্যে নতুন করে উঠে এসেছে ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণের শর্ত, যা বৈঠককে কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করছে। 18 নভেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক ঘিরে জমেছে কূটনৈতিক উত্তেজনা। গাজা যুদ্ধবিরতির পর এটাই দুই নেতার প্রথম পূর্ণাঙ্গ কূটনৈতিক আলাপ। 2018 সালে সাংবাদিক জামাল খোশেগি হত্যাকাণ্ডের বিতর্ক পেরিয়ে ক্রাউন প্রিন্সের এ সফর ওয়াশিংটনে তার ফিরে আসার প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।
ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর প্রথম বিদেশ সফরেই গিয়েছিলেন রিয়াদে। তখন ঘোষণা হয় $600 বিলিয়ন সৌদি বিনিয়োগ পরিকল্পনা। সালমানের সফরে দুই পক্ষের আলোচনার কেন্দ্রে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা এবং পারমাণবিক প্রযুক্তি। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে দুই দেশই এসব বিষয়ে অগ্রগতি চাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এ বৈঠকের সবচেয়ে বড় লক্ষ্য সৌদি যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তি। এমবিএস চাচ্ছেন কাতারকে দেয়া মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার মতো সমমানের চুক্তি, বিশেষত 3 বছর ধরে আলোচনায় থাকা প্রতিরক্ষা চুক্তিকে চূড়ান্ত করতে। ট্রাম্প পাল্টা চাচ্ছেন গাজা পুনর্গঠন ও সিরিয়ার মানবিক সহায়তায় সৌদির বড় আর্থিক অংশগ্রহণ এবং গাজা শান্তি পরিকল্পনার ফেজ 2 এগিয়ে নিতে রিয়াদের রাজনৈতিক সমর্থন। এ পর্যায়ে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং বহুজাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের মতো স্তর যুক্ত হয়েছে। বৈঠকে নতুনভাবে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান। ইসরায়েল সৌদিকে F-35 বিক্রির বিরোধিতা করছে না, তবে স্পষ্ট শর্ত দিচ্ছে রিয়াদকে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের দিকে অগ্রসর হতে হবে। ট্রাম্প বারবার বলেছেন সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে, কিন্তু বিশ্লেষকরা জানান এই বৈঠকে ট্রাম্প সেই প্রতিশ্রুতি পাবেন না। ইসরায়েল সৌদি সমীকরণ ছাড়াও আলোচনায় থাকবে সৌদির বেসামরিক পারমাণবিক কর্মসূচি, পাকিস্তানের সঙ্গে তাদের সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে মার্কিন সংশয় এবং মার্কিন এআই উন্নয়ন ও চিপ ওয়ারে সৌদির অবস্থান। ভিশন 2030-এর আওতায় রিয়াদ নিজস্ব প্রযুক্তি ও এআই শিল্প তৈরিতে এগোচ্ছে। আর ট্রাম্প চাচ্ছেন সৌদির বড় বিনিয়োগকে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক রাখতে। তবে তেল উৎপাদন ও মানবাধিকার ইস্যুতে মতভেদ থাকলেও দুই পক্ষই বৈঠকটিকে খুবই বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ করতে আগ্রহী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ মানবে না ইরান, প্রয়োজনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জাতিসংঘে জানালো তেহরান। ইউক্রেনের 2টি এলাকা দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। হামলা প্রতিহত করার পাল্টা দাবি করে ইউক্রেন জানায় এতে 15 রুশ সেনা সদস্য নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময় পুনরায় শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের দক্ষিণ পূর্ব ঝাপরিঝিয়ার 2টি এলাকা দখলের দাবি করে রাশিয়া। স্থানীয় সময় রোববার রুশ সেনারা পিনসার হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন এরই মধ্যে দেশটির মালা টোকমাচকা এলাকা দখল করায় হুলিয়াইপোল ও ওরিকিভ শহর পিনসার হামলার হুমকির মুখে পড়েছে। তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ওডেসার সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ শক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে ক্রেমলিন। নভোপাভলিভকার এলাকার কাছে রাশিয়ার হামলা প্রতিহত করার দাবি করে ইউক্রেন। এতে রাশিয়ার বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হন বলে দাবি ইউক্রেনের সেনাবাহিনীর। ইউক্রেনের বিমান বাহিনী জানায় 176টি ড্রোন ও 1টি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও 139টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয় তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময় পুনরায় শুরুর চেষ্টা চলছে, যা 1200 ইউক্রেনীয় বন্দীকে দেশে ফিরিয়ে আনতে পারে। জেলেনস্কি আরো বলেন আসন্ন শীতে গ্যাসের চাহিদা পূরণে গ্রিস থেকে গ্যাস আমদানি করা হবে। তিনি আরো জানান রাশিয়ার হামলার ক্ষতি কাটানোর জন্য প্রায় 200 কোটি ইউরো বরাদ্দ করা হবে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্ভাব্য সমাধানের খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন যুদ্ধ এখন ড্রোন হামলার মাধ্যমে চলছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই পরিবহন ও শক্তি খাতের উপর হামলা করছে। এতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাজ্যে আশ্রয় নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। অভিবাসীদের স্থায়ীভাবে নাগরিকত্ব পেতে এখন থেকে অপেক্ষা করতে হবে 20 বছর, যা আগে ছিল মাত্র 5 বছর। অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতেই এই উদ্যোগ বলে জানান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। আর মানবাধিকার কর্মীরা বলছেন এই কাঠামো মানুষকে দীর্ঘ অনিশ্চয়তার মুখে ফেলবে। অভিবাসী ঠেকাতে নতুন পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য। দেশটির আশ্রয় নীতিতে আনা হচ্ছে বড় পরিবর্তন। নতুন প্রস্তাব অনুযায়ী আশ্রয় পাওয়া শরণার্থীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে অপেক্ষা করতে হতে পারে প্রায় 20 বছর। স্থানীয় সময় সোমবার এই পরিকল্পনা ঘোষণা করবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।
বর্তমানে যেসব শরণার্থী যুক্তরাজ্যে আশ্রয় পান তারা 5 বছর পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন, কিন্তু নতুন নীতিতে সেই সুযোগ সীমিত হয়ে আসছে। এবার আশ্রয়প্রাপ্তদের দেয়া হবে 2 থেকে 2.5 বছরের অস্থায়ী অনুমতি। এ সময় শেষে তাদের অবস্থার নিয়মিত পুনর্মূল্যায়ন করা হবে। যাদের নিজ দেশে পরিস্থিতি নিরাপদ বলে বিবেচিত হবে তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সানডে টাইমসকে বলেন, অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে এই উদ্যোগ। তার দাবি, অবৈধ অভিবাসন দেশের ভেতর বিভাজন বাড়াচ্ছে, যা সমাধান করা জরুরি। ডেনমার্কের কঠোর আশ্রয় নীতির অনুসরণে তৈরি হয়েছে এ পরিকল্পনা, যেখানে আশ্রয় প্রার্থীদের স্বল্পমেয়াদী অনুমতি দিয়ে বারবার নবায়ন করতে হয়। তবে সংশ্লিষ্ট মহলে তীব্র আপত্তি তুলেছেন মানবাধিকার কর্মী ও কিছু লেবার এমপি। সমালোচকরা বলছেন, এই নীতি কার্যকর হলে পরিস্থিতির উন্নতি নয় বরং আরও জটিলতা বাড়বে। রিফিউজি কাউন্সিলের প্রধান এনভার সলমন বলেছেন, 20 বছরের অপেক্ষা মানুষকে গভীর অনিশ্চয়তা ও মানসিক চাপে ফেলে দেবে, যা কোনোভাবেই মানবিক নয়। সরকারি তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত 1 বছরে যুক্তরাজ্যে আশ্রয় আবেদনকারীর সংখ্যা 1,09,000-এর বেশি, যা আগের বছরের তুলনায় 17% বেশি। শুধু গত সপ্তাহে এসেছে 1069 জন, আর 2025 সালে ছোট নৌকায় আগমন ছাড়িয়েছে 39,000, যা 2024 ও 2023 সালের মোট সংখ্যার থেকেও বেশি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শার্লট শহরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়েছে মার্কিন ফেডারেল এজেন্টরা। অন্তত 81 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। DHS এর ঘোষণা অনুযায়ী অপারেশন চার্লস ওয়েব নামের এই অভিযানে অপরাধে জড়িত সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের টার্গেট করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রিসিয়া বলেন, চার্লসে জননিরাপত্তা নিশ্চিত করতেই এই বাহিনী মোতায়েন করা হয়েছে। শহরের মেয়র অভিযানটিকে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করছে বলে দাবি করেছেন। এদিকে শহরটিতে সাঁজোয়া যান এবং স্পেশাল অপারেশন টিম ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম CBS নিউজ। কঙ্গোর লুয়ালাবা প্রদেশে একটি অবৈধ খনি ধসে কমপক্ষে 32 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির মুলন্দ কালান্দ খনিতে এই দুর্ঘটনা ঘটে। ভূমিধসের ঝুঁকির কারণে সেখানে প্রবেশে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি ছিল, তবে তা অমান্য করে শ্রমিকরা জোর করে খনিতে ঢুকে পড়ে। প্রশাসন বলছে, অতিরিক্ত ভিড়ের কারণে খনির সেতু ভেঙে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। আর গণমাধ্যম জানায়, খনির পাহাড়ায় থাকা সেনারা শ্রমিকদের প্রবেশে বাধা দিতে ফাঁকা গুলি চালায়। এ সময় আতঙ্কিত হয়ে সবাই ছোটাছুটি শুরু করলে ভেঙে পড়ে সেতু। ভারতের উত্তরপ্রদেশে পাথরের খনি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে পুলিশ। শনিবার ভোরে সোনভদ্রার ওবড়া এলাকায় কৃষ্ণা মাইনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তা ও পুলিশ জানায়, খনিতে ড্রিলিং চলাকালে হঠাৎ একটি বিশাল শিলাখণ্ড ভেঙে পড়ে শ্রমিকদের ওপর। এই সময় অন্তত 10 জন শ্রমিক কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালালে ধ্বংসস্তূপের কারণে অগ্রগতি কিছুটা কম বলে জানান তারা। আটকে পড়াদের সন্ধানে অতিরিক্ত দল পাঠানো হয়েছে। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জেলা কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি অব্যবহৃত বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার সকালে গ্যালভেস্টন কাউন্টির টেক্সাস সিটি এলাকায় এই ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি এবং অগ্নিকাণ্ডের উৎস নিয়েও কিছুই জানা যায়নি বলে জানিয়েছেন তারা। ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় আশেপাশের বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তীতে এলাকায় পরিচালিত বায়ুর মান পরীক্ষা নিরাপদ বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জার্মানিতে তরুণদের সামরিক প্রশিক্ষণ দিতে নতুন আইন। 2027 সাল থেকে স্বাস্থ্য পরীক্ষা। স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। পরমাণু ইস্যুতে বারবার বিদেশি হস্তক্ষেপ হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সরকারের মুখপাত্র বলেন, সার্বভৌমত্ব এবং জনগণকে রক্ষার বিষয়ে কোনো আপোষ করবে না তেহরান। এদিকে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো হুমকি ইরানের পরমাণু
শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম বন্ধ করতে পারবে না। দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। তবে বরাবরের মতোই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবি করছে ইরান। আবারও একই অবস্থান তুলে ধরল দেশটি। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সবশেষ ইরান সংক্রান্ত প্রতিবেদনের আলোচনায় ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের হুমকি, চাপ, সামরিক আগ্রাসন অথবা অর্থনৈতিক সন্ত্রাসবাদ কিছুই ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার থেকে সরাতে পারবে না। এ সময় পরমাণু ইস্যুতে IAEA এর বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ করেন তিনি। পারমাণবিক তদারকির বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন ইরাভানি। এ সময় পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ন্ত্রণের সদস্যভুক্ত না হওয়া সত্ত্বেও ইসরায়েলের অবৈধ পারমাণবিক অস্ত্রভান্ডারের বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ার সমালোচনা করেন তিনি। এদিকে বারবার বিদেশি আগ্রাসন হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মুহাজেরানি। গত জুনের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র তার সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষার বিষয়ে কোনো আপোষ করবে না। এ সময় ইউরোপের পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার সমালোচনা করে এ ধরনের কর্মকাণ্ডকে বেআইনি আখ্যা দেন তিনি। পরমাণু ইস্যুতে সম্ভাব্য আলোচনা নিয়ে পশ্চিমাদের কাছ থেকে ইরান পরোক্ষ বার্তা পেয়েছে উল্লেখ করে মুহাজেরানি জানান, ইরান সবসময় আলোচনায় আগ্রহী এবং বৈশ্বিক সম্পর্কে যুক্ত হতেও প্রস্তুত। তবে যে কোনো আলোচনা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হতে হবে বলে জানান তিনি। এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেলিফোন আলাপে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ার ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে এটি ছিল ধারাবাহিক আলোচনার অংশ। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে জার্মানির ক্ষমতাসীন জোট সরকার। 2008 সালের পর জন্ম নেওয়া পুরুষদের সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যতামূলকভাবে প্রশ্নপত্র পূরণের আইন করা হয়েছে। 2027 সাল থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। নারীরাও স্বেচ্ছায় ফর্ম জমা দিতে পারবেন। জার্মান সরকারের উদ্যোগকে কেউ কেউ স্বাগত জানালেও স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিটু বড়ুয়া রিপোর্ট। ইউক্রেন যুদ্ধ আর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক বাহিনী শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে জার্মানি। 18 বছর বয়সী তরুণদের সামরিক প্রশিক্ষণ দিতে আইন প্রণয়ন করেছে দেশটির ক্ষমতাসীন জোট সরকার। চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্চের রাজনৈতিক দল ক্রুশিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU ও শরিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SPD এই আইন প্রণয়নের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরে। নতুন আইনে বলা হয়েছে, জার্মানিতে 2008 সালের পর থেকে জন্ম নেয়া সব পুরুষকে সামরিক বাহিনীতে যোগদানের বিষয়ে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশ্নপত্র পূরণ করতে হবে। 2027 সাল থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। দেশটির নারীরা স্বেচ্ছায় একই ফর্ম জমা দিতে পারবেন। তবে প্রশিক্ষণ বাধ্যতামূলক হলেও বাহিনীতে যোগদানের ইচ্ছা বা অনিচ্ছার সুযোগও থাকছে বলে জানায় মের্স প্রশাসন। জার্মান সরকারের এমন উদ্যোগকে কেউ কেউ স্বাগত জানালেও স্থানীয়দের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। জার্মানির মুস্টারুমের নতুন আইনটিকে আমি পজিটিভলি দেখছি, কারণ ইউরোপের রাজনৈতিক টেনশন যেভাবে বাড়ছে, জার্মানির প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য জার্মানির সামরিক বাহিনীকে আরো শক্তিশালী ও সুগঠিত করতে হবে। মের্স প্রশাসনের এই পরিকল্পনা সাধুবাদের যোগ্য। আমি নিজেও জার্মান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলাম। সামরিক প্রশিক্ষণের মাধ্যমে জার্মান তরুণ তরুণীরা দেশের জন্য যেমন অবদান রাখবে, তেমনি তাদের সুশৃঙ্খল হতে সাহায্য করবে। আমরা সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানাই। এতে করে দেশের সেনাবাহিনী যেমন শক্তিশালী হবে, তেমনি পর্যাপ্ত সেনা মজুদ থাকবে। দেখুন, আইনটি মাত্র প্রণয়ন করা হয়েছে। এটা নিয়ে বিস্তারিত ভাবনার বিষয় আছে। তবে তরুণরা কি ভাবছে সরকার কি তা জানে, তাই আপাতত কোনো কিছুই বলা ঠিক হবে না। বর্তমানে জার্মান সেনাবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 1,82,000। লক্ষ্য আগামী এক দশকে এই সংখ্যা 2,60,000 থেকে 3 লাখে উন্নীত করা। সঙ্গে থাকছে আরো প্রায় 2 লাখ রিজার্ভ সদস্য। স্বেচ্ছাসেবক নিয়োগে লক্ষ্য পূরণ না হলে সীমিত আকারে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি বিবেচনার পরিকল্পনা আছে সেনাবাহিনীর। এর আগে জার্মানিতে 2011 সালে বাধ্যতামূলক সেনা সেবা বাতিল করলেও ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমাদের সামরিক জোট নেটোর চাপ দেশটিকে আবারও সামরিক বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করছে। বয়স 18 হলেই জার্মানিতে তরুণদের সামরিক প্রশিক্ষণে বাধ্যবাধকতার অনেক ইতিবাচক দিক থাকলেও
শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং একই সাথে তরুণদের মতামতকে অগ্রাহ্য করে তাদের ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ অনেকের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। জাপানের কিউশু দ্বীপে সাকুরাজিমা আগ্নেয়গিরিতে দেখা দিয়েছে একের পর এক অগ্ন্যুৎপাত। স্থানীয় সময় রোববার ভোরে প্রায় 4.4 কিলোমিটার উঁচুতে উঠে যায় ধোঁয়ার কুণ্ডলী। এতে কাগোশিমা বিমানবন্দরে অন্তত 30টি ফ্লাইট বাতিল করা হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় রাত 1টার দিকে প্রথম অগ্ন্যুৎপাত ঘটে। এরপর আরও দুটি বিস্ফোরণ ঘটে রাত 2টা 30 মিনিটে এবং সকাল 8টা 50 মিনিটে। প্রায় 13 মাস পর আগ্নেয়গিরিটি 4 কিলোমিটারের বেশি উচ্চতায় ধোঁয়া ছুঁড়ল বলে জানিয়েছে গণমাধ্যম। এর আগে 2019 সালে এই আগ্নেয়গিরির ছাই মেশানো ধোঁয়া 5.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠেছিল। দেখছেন আন্তর্জাতিক সময়। মার্কিন শুল্ক কমানোর ঘোষণার পর দক্ষিণ কোরিয়ায় বিশাল বিনিয়োগ পরিকল্পনা করেছে হুন্দাই মোটর গ্রুপ। 2026 থেকে 30 সাল পর্যন্ত সিউলে 125.2 ট্রিলিয়ন ইয়ন ঢালবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেন হুন্দাই চেয়ারম্যান ইউ ইসুন চুং। জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কে ক্ষতিগ্রস্ত অটোপার্টস নির্মাতাদের জন্য বিশেষ সহায়তা দেবে হুন্দাই গ্রুপ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত খাতে দক্ষিণ কোরিয়ার $350 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিও আলোচনায় গুরুত্ব পাবে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় বন্যার মাঝেও দখলদার বাহিনীর আগ্রাসন, হামলায় আরও 4 জনের প্রাণহানি। পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কাল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, প্রতিরক্ষা ও মধ্যপ্রাচ্য ইস্যুতে হতে পারে আলোচনা। এবং ইউক্রেনে স্থল অভিযান জোরদার রাশিয়ার, আরও 2টি এলাকা দখলে নেওয়ার দাবি। পাল্টা আঘাত হানছে জেলেন্সকি বাহিনীও, হামলায় 15 রুশ সেনা নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ সাদিক। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।